আজ পহেলা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। বাঙালির হৃদয়ে বর্ষা এক বিশেষ জায়গা জুড়ে আছে। এই ঋতুকে ঘিরে লেখা হয়েছে অজস্র গান, কবিতা, সাহিত্য। বর্ষাকে বরণ করে নিতে তাই বাংলা একাডেমির নজরুল মঞ্চে উদীচীর উদ্যোগে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমনা সুমি, কথা বলবো তার সাথে। সুমনা, বর্ষা বরণ অনুষ্ঠানে কারা যোগ দিয়েছেন, কি চলছে এখন সেখানে? এরকম একটি অনুষ্ঠানে এসে কি বলছেন দর্শকরা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আমরা বাংলা একাডেমিতে আছি এবং বাংলা একাডেমির নজরুল মঞ্চে আয়োজন করেছে উদীচী বর্ষা উৎসব, যেখানে শুরুতেই উদীচীর দুই শিক্ষার্থী মেঘ মল্লারের গান দিয়ে মাতিয়েছেন দর্শকদের। এবার উদীচীর এই আয়োজনের মূল মন্ত্র তারা বলছে পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিল জলাশয় রক্ষায় অবস্থান কর্মসূচি তারা নিয়েছে এবং গাছ কাটা চলবে না। প্রত্যেককে তারা স্মারক হিসেবে গাছ উপহার দিচ্ছে শিল্পীদের। আমরা একটু দর্শকদের সাথেও আপনাদের যুক্ত করব, আয়োজকদের সাথেও যুক্ত করতে পারি। আমরা একটা কথা বলি যারা আয়োজন করেছে তাদের সাথে, শুনি তারা কি বলে। আজকের আয়োজন সম্পর্কে আমরা শুনবো উদীচীর যুগ্ম সাধারণ সম্পাদক রহমান মুফিজের কাছে তার কথা। বর্ষা উৎসবটা উদীচী প্রতি বছরই এটা উদযাপন করে। এটা নিছক ঢাকা শহরের মধ্যবিত্তের যে রোমান্টিসিজমের মধ্যে আটকে থাকা উৎসব না, কারণ বর্ষা হচ্ছে এই দেশের, এই জনপদের কৃষিভিত্তিক সমাজের জন্য একটা গুরুত্ববহ ঋতু। কারণ মানুষ মাটি উর্বর হয়, প্রাণ প্রকৃতি এক ধরনের প্রাণ পায় বৃষ্টির স্পর্শে। এই বর্ষার সঙ্গে মানুষের জীবন লগ্ন হয়ে থাকে। সেই সঙ্গে এই যে বর্ষা উৎসবকে কেন্দ্র করে আমরা প্রাণ প্রকৃতি রক্ষার একটা আবেদন আমরা এই উৎসবে রাখি। যেমন এবারে আমরা স্থান পেয়েছি আমাদের এখানে, দেখো পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে। এইভাবেই আমরা বলতো বর্ষার সময়ের মধ্য দিয়ে মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে চাই। মানুষ এবং প্রাণ প্রকৃতির অধিকার যেন সমানভাবে রক্ষা হয়। অধিকার রক্ষার সাথে সাথে আমরা একটু শিল্পীদের গান শুনবো। আমরা শুনবো যে শিল্পীরা কি বলছে, গানে গানে কিভাবে মুগ্ধ করছে এবং প্রকৃতির বন্দনা করছে। অনেক অনেক আয়োজন আছে আজকে উদীচীর এই আয়োজনে। তারা প্রকৃতিকে বন্দনা করবে, তার সাথে নাচে গানে একসাথে পরিবেশকে সুরক্ষা রাখার উদাত্ত আহ্বানই তারা যে প্রকৃতি যেন সুন্দর থাকে, সুরক্ষিত থাকে। আপনারা দেখছেন যে শিল্পীরা এখন মঞ্চে আছে, উদীচীর যে শিক্ষার্থীরা আছে এবং উদীচীর যে নিজস্ব শিল্পগোষ্ঠী তারাই এখন গান গাইছে এবং প্রত্যেকটি গানে মেঘমল্লা, প্রকৃতি, কৃষক, কৃষাণী তাদের জীবনের কথা বলে। চৈতি, এই পর্যন্তই ছিল বাংলা একাডেমির নজরুল মঞ্চ থেকে আমাদের এখনকার তথ্য। সুমনা, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে বর্ষা বরণের খবর জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এবারে অন্যান্য প্রসঙ্গ। ঢাকার ফেরার শেষ মুহূর্তে যানজটের দুর্ভোগে পড়ছে উত্তরবঙ্গের মানুষ। সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে এই জট সৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণের যাত্রীরা ঢাকায় ফিরেছেন যানজটের দুর্ভোগ ছাড়াই। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ছিল সবখানি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
অতিরিক্ত যানবাহনের চাপ তো ছিলই, এর মধ্যে যমুনা সেতুর ওপর পরপর বেশ কয়েকটি দুর্ঘটনায় 4টি যানবাহন বিকল হয়ে যায়, যে কারণে ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অন্তত 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা ও উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা সীমাহীন দুর্ভোগে পড়েন। দুর্ঘটনা কবলিত ও বিকল গাড়িগুলো সরানো হলে ভোর থেকে টোল আদায় শুরু হয় ও সকাল 8টা থেকে ধীর গতিতে গাড়ি চলাচল শুরু করে। কটার মধ্যে থেকে যমুনা সেতু টোল দিতে 2 ঘন্টা 23 মিনিট লাগছে। সকাল 6টা থেকে আমি অন্তত 3-4টা গাড়ি এগুলোকে রেকারিং করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে একটা গাড়ি খারাপ গাড়িকে রেস্কিউ করতে হলে অনেকটা সময় ব্যয় হয়ে যায়, যার জন্য রাস্তা বন্ধ থাকে। যমুনা সেতুর এই যানজটের প্রভাব পড়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কেও। শনিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় 5 কিলোমিটার জুড়ে যানজট ও ধীর গতি ছিল। বিকাল 6টায় চড়ছি, এই পর্যন্ত যমুনা সেতু পার হতে পারিনি। অনেক ভোগান্তি হইতেছে, তার রাস্তায় জ্যাম, লোকাল গাড়ির কারণে প্রচুর জ্যাম। গাজীপুরে দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীদের অভিযোগ, পথে অন্যান্য যানজটের ভোগান্তি ছিল 1.5 গুণ ভাড়া আদায়ের অস্বস্তি। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানান, কোনো রকমের যানজট কিংবা দুর্ভোগ ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরছে মানুষ। এদিকে ভোলার ইলিশা লঞ্চঘাটে ছিল সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড়। ইলিশা লক্ষ্মীপুর রুটের লঞ্চ ও সি ট্রাকগুলোতে 2 থেকে 3 গুণ যাত্রী নিয়ে পাড়ি দেয় উত্তাল মেঘনা। তবে এক পর্যায়ে কোস্টগার্ড অতিরিক্ত যাত্রী পারাপার বন্ধ করে দিলে ঘাটে যাত্রীদের অপেক্ষার সময় বাড়ে। লস পাই নাই, যাইতে অনেক কষ্ট হয়, এই জন্য আমরা ফিরে গেছি। সেটার আগে যাত্রী বেশি হওয়া যাওয়াতে নৌবাহিনী উঠতে দিতেছে না, সবাইকে নামিয়ে দিছে। এখন যারা আছে, তো যারা উঠছে তারাও যাইতে পারতেছে না, সেটার দাঁড়া করে রাখছে। মানিকগঞ্জের রাস্তায় কিংবা ফেরিঘাটে কোনো ধরনের ভোগান্তি না থাকলেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। নবীনগরের ভাড়া আর সাভারের ভাড়া 200 টাকা চাচ্ছে, যেখানে গাবতলী ভাড়া আছে 180 টাকা। এখানে নর্মালি ভাড়া 120 টাকা করে। আজকে ঈদ গেছে, কদিন হয়েছে, আজকে মানুষ ফেরত আসতেছে, তাদের ভাড়া 200 টাকা করে ভাড়া ফেলাইছে। রাজবাড়ী দৌলতদিয়া ঘাটে মানুষের বাড়তি চাপ থাকলেও ছিল না যানজটের ভোগান্তি। মানুষের চাপ সামাল দিতে এই রুটে মোট 20টি লঞ্চ চলাচল করছে। শরীফ আজাদ প্রীতম, 71। যানজটের ভোগান্তিতে ঢাকামুখী মানুষ, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এবারে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক কি বলছেন যাত্রীরা, যানজটের কারণ আসলে কি হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা, এই বিষয়ে হাইওয়ে পুলিশ কি বলছে, বিস্তারিত জানাবেন। যদি আমি এই মুহূর্তে আছি ঢাকা নবীনগর যে চন্দ্রা মহাসড়ক, সেই মহাসড়কটির বাইপেল বাস স্ট্যান্ডে। আজ কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে নবীনগর চন্দ্রা মহাসড়কের যে ঢাকাগামী লেন রয়েছে, সেই লেনটিতে কিন্তু প্রায় দীর্ঘ 5 কিলোমিটার কিন্তু যানজট দেখা গিয়েছে। এখানে যানজটের অন্যতম কারণ হলো এক ঢাকা আশুলিয়া যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে প্রকল্প কাজ চলছে, সেটির কারণে কিন্তু রাস্তা সরু হয়ে গেছে এবং অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে মহাসড়কটিতে, এবং এই খানাখন্দের কারণে কিন্তু এই যানজটের একটি অন্যতম কারণ। এছাড়াও আমি বিভিন্ন প্রশাসনের সাথে কথা বলেছি এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত্রে থেকে কিন্তু এই সড়কটিতে কিন্তু থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া যেহেতু ঈদে মানুষ বাড়ি গিয়েছেন এবং এখন তারা জীবনে তাগিদে তারা ঢাকায় ফিরছেন, সেই ঢাকায় ফেরার পথে কিন্তু এখানে অতিরিক্ত যে দূরপাল্লার যে বাস, সে বাসগুলোর কিন্তু একটি চাপ কিন্তু দেখা গিয়েছে। তাছাড়া এই সড়কটির কিন্তু বেশ কয়েকদিন যাবত ধরে এখানে খানাখন্দ এবং এলিভেটেড এক্সপ্রেসের ওয়ের যে কাজ, সেই নির্মাণ কাজের কারণে কিন্তু এখানকার রাস্তার 2 পাশের যে লেন, সেই লেনটি কিন্তু সরু হয়ে যাওয়াতেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া বিভিন্ন দূর দূরান্ত থেকে উত্তরবঙ্গের যে যাত্রীরা রয়েছে, তারা কিন্তু এই নবীনগর চন্দ্রা মহাসড়কটি কিন্তু ব্যবহার করেন, যার কারণে এই হঠাৎ করে এই বাড়ি ফেরার পথে এবং ঢাকায় জীবনে তাগিদে ফেরার পথেই কিন্তু এই যানজটগুলো সৃষ্টি হয়েছে। এছাড়া আমি এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে অতিরিক্ত বাসের চাপের কারণে কিন্তু এই যানজট সৃষ্টি। তাছাড়া তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে হাইওয়ে পুলিশকে কিন্তু আমরা দেখেছি, এবং হাইওয়ে পুলিশের পাশাপাশি আমরা কিন্তু গতকাল রাত থেকে এবং আজকেও কিন্তু দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এখানে মোতায়েন আছেন, তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। তাছাড়া আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন গতকালকে রাত্রে কিন্তু তারা যমুনা সেতু পার হওয়ার পরে ঢাকাগামী যে লেন নবীনগর চন্দ্রা মহাসড়কে আসতে কিন্তু তাদের প্রায় 4 ঘন্টার কিন্তু সময় অতিক্রম করা লেগেছে।
চৈতি। অনেক আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন। নিশ্চয় পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। যানজটের ভোগান্তি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। এদিকে ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন নগরবাসী। তবে এই আনন্দে ব্যাঘাত ঘটিয়েছে বাড়তি ভাড়ার হয়রানি। দেশের দক্ষিণাঞ্চলে লঞ্চ যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়ার পাশাপাশি বাস সিএনজি চালকরাও হাতিয়েছে অতিরিক্ত ভাড়া। সেই সাথে সদরঘাটে ট্রাফিক অব্যবস্থাপনায় তীব্র জ্যামে নাকাল নগরবাসী। আরও জানাচ্ছেন সাদ্দাম হোসাইন। ভোর রাত ৩টা, ঘুম ঘুম চোখ খুলে কেবল ঢাকা সদরঘাটে নামলেন এই লঞ্চের যাত্রীরা। নির্ধারিত সময়ের আগেই ঘাটে ভিড়েছে, কিছুটা স্বস্তি পেলেন যাত্রীরা। তো অনেক তাড়াতাড়ি এসেছে আসলে লঞ্চটা, আজকে ঢাকা সদরঘাট টার্মিনাল করছে আর কি। সকালবেলা যায় নিজের কার্যক্রম শুরু করবো আর কি, ফজরের পর থেকেই। এবার এই যাত্রা আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের তুলনায় আমরা বাড়িতে যেতেও কোনো তেমন কষ্ট হয়নি এবং আলহামদুলিল্লাহ আসতেও খুব আমরা স্বাচ্ছন্দ্যে আসতে পারছি। এমন স্বস্তির ঈদ যাত্রায় ফিরতি পথেও লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। যাওয়ার পথে আমরা 1500 টাকা দিয়ে 2 সিটে গেছি, আসার পথে এখন 3000। এরপরে স্টাফরা লঞ্চের পাশে ডেক যেন তারা দখল করে রাখছে। কেবিন ভাড়া আমরা যাওয়ার সময় গিয়েছি হয়তো আপনার 1200 টাকা দিয়ে 1400 টাকা নিয়েছে দুইজন মানুষ। আসার সময় 3000-এর নিচে আপনার কোনো কেবিন ছাড়াই নেই। আমি ঈদের আগে গেছিলাম 3500 টাকা, আজকে আছে 4800 টাকা। আপনার কোম্পানি টিকিট দেখে 2000 টাকা 2200 টাকা। কোম্পানি টিকিট শেষ আপনি কীভাবে আসবেন? বাচ্চা চলে তো নদীতে সাঁতার দিতে পারবেন না, তার কারণে 4800 আসতে হয়েছে 2 টিকিটে। লঞ্চে অতিরিক্ত বাড়তি ভাড়া দিয়ে ঢাকায় পৌঁছালেও গন্তব্যে যাওয়ার বাহনেও গুনতে হয়েছে বাড়তি ভাড়া। কেউ কেউ অতিরিক্ত ভাড়ার কারণে দীর্ঘ সময় টার্মিনালে দাঁড়িয়েছিলেন। নর্মালের চেয়ে এখন ভাড়া অনেকটা বেশি যাচ্ছে। গাড়ি দেখলাম আগে যেতাম 300-350 টাকায় মোহাম্মদপুর, এখন যাচ্ছে 500-600 টাকা। এই জন্য অপেক্ষা করতেছি। 20 মিনিট দাঁড়াই আছি, এই সিএনজি জিজ্ঞাসা করলাম 700-800 টাকা। ওই যে মোহাম্মদপুর 3 রাস্তার মোড়, গিরিঙ্গি হাউজিং। লঞ্চ, বাস কিংবা সিএনজি কোথাও বাড়তি ভাড়া নেওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। উল্টো টার্মিনালের সামনে কয়েকজন পুলিশ সদস্যকে দেখা গেলেও তারা ছিলেন নির্বিকার। ঈদ যাত্রার কয়েক হাজার যাত্রী সামাল দিতে ট্রাফিক ব্যবস্থাপনায় ছিল না বাড়তি নজরদারি। ফলে দীর্ঘ যাত্রা শেষে গন্তব্যে ফেরা যাত্রীদেরকে পড়তে হয়েছে তীব্র জ্যামে। সাদ্দাম হোসাইন, 71, ঢাকা। আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। সড়কে বিভিন্ন অংশে খানাখন্দে ও সেই সাথে বৃষ্টিপাতের কারণে এই সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। তবে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে সড়কের বিভিন্ন অংশে চলছে অস্থায়ী সংস্কার কাজ। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলছে। এরই মধ্যে 2 দফা মেয়াদ বাড়িয়েও এর নির্মাণ শেষ হয়নি। প্রকল্পের 31 কিলোমিটার সড়কের 2 লেন চালু হয়েছে। 3টি প্যাকেজে এই প্রকল্পের পরিকল্পনা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে 3 নম্বর প্যাকেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। 4 লেন প্রকল্পের ম্যানেজার জানান, গত আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতে চলে যায়। এদিকে আশুগঞ্জ থেকে তন্তুর বাজার পর্যন্ত 38 কিলোমিটার সড়কের মধ্যে 7.5 কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহনগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। আমরা এই রাস্তার কারণে, এই বাঙ্গার কারণে আর পানির কারণে, মেঘের কারণে আমরা সিএনজি চালাইতে পারি না। জামের কারণে শামুক দিনে জামে টাউন লাগে। রোডের পরিস্থিতি খারাপ, রোড ভাঙাচোরা, রোডের কাজ না করাতে আমরা খুব ভোগান্তি হচ্ছে। এমেদা চান্দুরা, এমেদা ভৈরব, এমেদা চুলপুর, নননপুর গাড়ি চালাবার পরিস্থিতি নাই। এমন ভয়াবহ দিন যাইতেছে, রাস্তাঘাটের কোনো কামের উদ্দেশ্যই নাই। ঢাকাগামী বাসগুলো যাইতে অসুবিধা হয়। অতি অবিলম্বে সরকারের কাছে আমরা আবেদন জানাই, অতি দ্রুত আমাদের এই কাজটা সমাধান করে দেখ। জনদুর্ভোগ লাঘবে দ্রুত খানাখন্দ মেরামতের কথা জানিয়েছেন প্রকল্পের এই কর্মকর্তা। সরাইল বিশ্ব রোড গোল চত্বরটি মেরামত করে দিয়েছি এবং বাকি অংশগুলোতে মেরামত কাজ চলমান রয়েছে। আশা করি জনভোগান্তি লাঘব করার জন্য যতটুকু রিপেয়ার করা সম্ভব সেটুকু আমরা চলমান রাখবো। জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা তৎপর হবেন এমনটাই প্রত্যাশা। শরীফ আজাদ প্রীতম, 71। এই নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, কি বলছেন এলাকাবাসী? 4 লেন প্রকল্পের কাজ ধীরগতির কারণ আসলে কি? এই নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা কি বলছে, বিস্তারিত জানাবেন।
আসলে গ্রাউন্ড আশুগঞ্জ থেকে আখড়া পর্যন্ত 4 লেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। আপনি যেমনটি বলছিলেন, এই প্রকল্পের কাজ চলছে অত্যন্ত ধীর গতিতে। 2 দফা কিন্তু ইতিমধ্যে মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। আশুগঞ্জ থেকে তন্তর বাজার পর্যন্ত প্রায় 38 কিলোমিটার সড়কের মধ্যে 7 কিলোমিটার সড়কের কিন্তু এই বেহাল অবস্থা। আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় 31 কিলোমিটার সড়কের 2 লেনের কাজ সম্পন্ন হয়েছে। 7 কিলোমিটার সড়কের অবস্থা কিন্তু খুবই বেহাল। এই 7 কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে আশুগঞ্জ গোলচত্বর, সরাইল গোলচত্বর ও ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মহাসড়কের একটি অংশ। খানাখন্দে ভরপুর থাকায় এই সড়কের যাত্রীদের কিন্তু দুর্ভোগের শেষ নেই। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ থাকায় যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিক গতিতে করতে পারছে না। আপনাকে যদি আমি একটু দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই সড়কের মধ্যে অসংখ্য স্থানে কিন্তু এই খানাখন্দ রয়েছে, যার কারণে কিন্তু এখানে সামান্য বৃষ্টিতে সেখানে সড়কের বিভিন্ন অংশে পানি জমে যাচ্ছে। এতে করে যাত্রী সাধারণ যারা রয়েছেন তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনি জানেন যে এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, প্রতিদিন কয়েক হাজার যাত্রী সাধারণ কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করছেন, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হয়ে কিন্তু এখানে যাত্রীদেরকে কিন্তু সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি কথা বলেছিলাম যে 4 লেন প্রকল্পের যে ম্যানেজার, তার সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন যে প্রকল্পের কিন্তু 3টি পর্যায়ে এই প্রকল্পের 3টি প্যাকেজ রয়েছে, যার মধ্যে আপনার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল গোলচত্বর পর্যন্ত, তাছাড়া সরাইল থেকে আপনার তন্তর বাজার পর্যন্ত, এবং প্রকল্পের যে 3য় প্যাকেজটি সেটি হচ্ছে দরখার বাজার থেকে ব্রাহ্মণবাড়িয়ার যে আখড়া স্থলবন্দর রয়েছে স্থলবন্দর পর্যন্ত। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 3য় যে প্যাকেজটি রয়েছে সেটির কাজ কিন্তু স্থগিত রাখা হয়েছে। আর এখানে জনভোগান্তির বিষয়ে তিনি আমাকে বলেছেন যে আসলে এখানে 5ই আগস্টের পর এখানে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা ছিল তারা চলে যাওয়ায় কাজের কিছুটা ভেগাস ঘটে। পরবর্তীতে তারা আসলো, জনবলের সংখ্যা খুবই কম। ইতিমধ্যে কিন্তু রুমি, আপনাকে ধন্যবাদ, আপনি যুক্ত ছিলেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। সুনামগঞ্জের তাহিরপুরে মাহরাম নদীর ওপর সেতুর নির্মাণ কাজের শুরুতেই কাজের মান নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণাধীন সেতুতে নিম্নমানের বালি ও পাথর ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। এছাড়াও সেতুর পাশ থেকেই কাদাযুক্ত বালি তুলে কোনো প্রকার পরিষ্কার ছাড়াই ঢালাইয়ের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দাবি গুণগত মান বজায় রেখেই সেতুর কাজ করা হচ্ছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত বছরের অক্টোবরে শুরু হয়েছে সেতু নির্মাণের কাজ। সুনামগঞ্জের তাহিরপুরে মাহরাম নদীর উপর সেতু নির্মাণের জন্য পিলারের অবকাঠামো দৃশ্যমান। 2 বছর মেয়াদী প্রকল্পটির শুরুতেই সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির বিরুদ্ধে উঠেছে অনিয়ম দুর্নীতির অভিযোগ। সেতুর নিচ থেকে ওঠানো হচ্ছে কাদাযুক্ত বালি। এই কাদাযুক্ত বালি রাতের আধারে ঢালাইয়ের কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। সেতুর কাছ থেকে বড় বড় গর্ত করে বালি উত্তোলন করায় ঢলের পানি সহজেই উপজেলার হাওরে প্রবেশ করে হাওরের জীববৈচিত্র্য ও ফসল নষ্টের আশঙ্কা তৈরি হয়েছে। নির্মাণে উন্নত এলসি পাথর ব্যবহারের কথা থাকলেও সেতুর বেইজ ঢালাইয়ে ব্যবহার হচ্ছে বাংলা পাথর। সেতুর কাছ থেকে ভেকু দিয়ে বালু তোলায় সেতুর টেকসই হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে জনমনে। ফাইলিং যে করতেছে এবং এই ব্রিজের যে ফিলার করতেছে, এখান থেকে গর্ত করে যে মাটিগুলো বালিগুলো উঠতেছে এবং কাদা উঠতেছে, এইগুলাই ওই ব্রিজের কাজে ব্যবহার করছে। এইখানের বালুটা গর্ত করে যখন এখানে ব্যবহার করা হবে তখন বর্ষাকালে আপনার এখানে যে প্রবল স্রোত হয়, এই স্রোতের কারণে আপনার দেখা যাবে যে অগণিত হাওর প্লাবিত হয়ে যাবে। এখান থেকে বালু খনন করে অন্য জায়গায় বিক্রি হচ্ছে। আমরা যখন গাড়ি আটকাইছি তখন এই গাড়িগুলো আবার কারো সুপারিশের মাধ্যমে গাড়িগুলো ছুটে গেছে। অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান MS হামিম ইন্টারন্যাশনাল ও MD রাশিদুজ্জামান পিটার লিমিটেডের প্রতিনিধি। আমার যখন ঢালাই হয় তখন আমার ঢালাই পাথরটা জয়পি বা মিক্সারের সামনে থাকে, সিঙ্গেলের পাথরটা আমাদের না। ওই তো সামনে ইয়েতে আপনার অ্যাপার্টমেন্টের নিচে এই উপরে
এটা আমাদের প্রাধান্য নয়। মানুষের অভিযোগ আমলে নেননি এলজিইডির কর্মকর্তারা, তবে জানান নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। যথাসময়ে শেষ করার জন্য কিন্তু আমরা খুব চেষ্টা করতেছি। এটা 3-4 মাসের প্রোগ্রেসেই আমরা কিন্তু সবগুলা পিয়ার দাঁড় করায় ফেলছি। আশা করতেছি যদি বন্যাটা ঠিকঠাক একটু দেরিতে আসে তাহলে আমরা পিয়ার উঠাইয়া ইয়াতে চলে যেতে পারবো, গার্ডারে চলে যেতে পারবো। গার্ডারে চলে গেলে তখন আমাদের বন্যার সময় আমরা কাজ করতে পারবো। সাইডে প্রজেক্ট ম্যানেজার এবং উপজেলার সাথে কথা বলছি, এরা বালু আরসিসি কাস্টিং করার সময় এরা চাল ইন্ডিয়া ঝেড়ে সেই বালুটা তারা ইউজ করে। হাওর এলাকার উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 89,35 লাখ টাকা ব্যয়ে মাহরাম নদীর উপর সেতুসহ সংযুক্ত সড়ক নির্মাণের কাজ শেষ হবার কথা 2026 সালের মে মাসে। হাসান আহমেদ, 71। সরকারিভাবে চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 9 জনে। তাদের মধ্যে নগরীতে 7 জন এবং উপজেলায় 2 জন করোনা আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামে করোনা সংক্রমণের সে খবর জানাতে আমাদের সাথে এবারে যুক্ত আছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, চট্টগ্রামে করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন? করোনা ভাইরাসের পরীক্ষা কোথায় কোথায় হচ্ছে, বিস্তারিত জানাবেন। গত 4 তারিখ থেকে এ পর্যন্ত চট্টগ্রামে প্রায় 150 জনেরও বেশি আসলে করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে 9 জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 4 জন হচ্ছেন মহিলা এবং 5 জন হচ্ছে পুরুষ, যাদের বয়স 24 থেকে 75 এর মধ্যে। এবং এখানে এ পর্যন্ত কোনো শিশু আক্রান্তের খবর আমরা আসলে পাইনি। এবং ইতিমধ্যে যেহেতু করোনার সংক্রমণ আসলে দেখা দিয়েছে, তো যেহেতু আপনি জানেন যে দীর্ঘদিন আসলে এই করোনার কোনো রোগী আসলে চট্টগ্রামে পাওয়া যায়নি, এবং এই বছরের মধ্যে প্রথম গত 4 তারিখে আসলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তো এই কারণে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রামের সিভিল সার্জন সহ স্বাস্থ্য দপ্তরের পরিচালক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতালের পরিচালক সবাই মিলে আসলে তারা একটা সভা করেছে, এবং সবাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে তারা কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করবে। পাশাপাশি চট্টগ্রামের যে মেমন হাসপাতাল রয়েছে সেই মেমন হাসপাতালকেও কোভিডের চিকিৎসার জন্য তারা আসলে অন্তর্ভুক্ত করবে। কিন্তু এটি আসলে এখনো পর্যন্ত ঘোষণা, এখনো এখানে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই সরকারি হাসপাতালগুলোতে কিন্তু এখনো পর্যন্ত বিশেষ করে জেনারেল হাসপাতালে কোনো ধরনের কিট এখনো আসেনি। গতকালকে আমরা আসলে যোগাযোগ করেছিলাম, এখন হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু গতকালকে বন্ধ ছিল সরকারি, এই জন্য গতকাল পর্যন্ত তারা কোনো কিট পানে। আজকে আসলে তারা ঢাকা থেকে তাদের জন্য কিট আসবে। তো ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছু কিট এসেছে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে আজকে থেকে তারা সরকারিভাবে করোনা পরীক্ষা করবে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন যে বেসরকারি হাসপাতালগুলো আছে সেই বেসরকারি হাসপাতালগুলোতে করোনার পরীক্ষাগুলো আসলে মূলত হচ্ছে, এবং সরকারি হাসপাতালগুলো বলছে যে যেহেতু তাদের একটা অভিজ্ঞতা আছে যে গতবার 2020 সাল থেকে এখানে করোনার যে সংক্রমণ ঘটেছিল সেই করোনা রোগীদের চিকিৎসা করার যেহেতু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে তারা আসলে কাজে লাগাবে। রাজীব, আপনাকে ধন্যবাদ। আপনি রয়েছেন সেখানে, নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে আবারও পরবর্তী খবর জেনে নেব। সারা দেশে করোনা সংক্রমণের লক্ষণ থাকলেও এখনও নিয়ন্ত্রণে রয়েছে দেশের হাসপাতালগুলোর কোনো ডেডিকেটেড করার প্রস্তুতি নেওয়া হয়েছে, আবার কোনো হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে করোনা পরীক্ষায় কিট ও জনবল সংকট রয়েছে অধিকাংশ জায়গায়। করোনার নতুন সংক্রমণে শঙ্কিত না হয়ে সচেতনতার উপর জোর দিয়েছেন চিকিৎসকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে মোট 8 জন, তার মধ্যে 7 জন নগরীতে ও 1 জন উপজেলায়। সিভিল সার্জন অফিস জানিয়েছে শেষ 24 ঘন্টায় নগরীতে 2 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা মোকাবেলায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আগের মতো ডেডিকেটেড হাসপাতাল হিসেবে গড়ে তুলতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন। নতুন করোনার ব্যাপারে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন তিনি। আমরা সব জায়গায় আমরা অ্যালার্ট করেছি, সকল স্বাস্থ্যকর্মী
সকল জনসাধারণকে মাস্ক পরিধান করা। চট্টগ্রাম জেলা হাসপাতালে যেটা আমরা স্বয়ংসম্পূর্ণ একটা ডেডিকেটেড হসপিটাল করতে পারি, সেজন্য অতি শীঘ্র আমরা যাতে সব কিছু আমরা ব্যবস্থা করতে পারি, আমরা সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। সেখানে বেড রাখা হয়েছে 30টি। এছাড়াও চিকিৎসক, নার্স ও কর্মচারীদের একটি টিমও গঠন করা হয়েছে। হার্টের রিং পড়ে আসছে বা হার্টের বাইপাস করে আসছে, তাদের যেন কোভিড টেস্ট করা হয় জ্বর হলে। কারণ হচ্ছে যে কোভিডের একটা ঝুঁকি যে এটা হার্টে এমআই করে, মানে এখানে ক্লটিং হয়, ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন বলা হয়, যেটা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোভিড পরবর্তীতে তারা মারা যায় আর কি। এদিকে সিলেটের হাসপাতালগুলোতে রয়েছে করোনা মোকাবেলার সম্পূর্ণ প্রস্তুতি। গত 24 ঘন্টায় জেলায় এক প্রবীণ করোনার নতুন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন। গত 2-2.5 বছর কোভিড ছিল না, এটার যে প্রস্তুতি মানে এটা সীমিত আকারে ছিল, কারণ এটার জন্য অনেক ডায়াগনস্টিক কিট প্রয়োজন, অনেক মানে ফিনান্সিয়াল ইস্যু জড়িত। তো যেটা হয়েছে এখানে ন্যাশনাল পর্যায়ে এটা চায়নাতে প্রায় $1 মিলিয়ন মতন ডায়াগনস্টিক কিট এগুলা চাহিদা করা হয়েছে। কিছু হয়তো ডোনেশন হবে, কিছু প্রকিউরমেন্ট হবে। তো সেগুলোর প্রস্তুতি চলছে এবং খুব তড়িৎ গতিতে চলছে। কক্সবাজারে গত 12 জুন থেকে এ পর্যন্ত 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সৈকতে করোনা সতর্কতায় নিয়মিত মাইকিং করছে প্রশাসন। হাসান আহমেদ, 71। বরিশালে করোনা সংক্রমণের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সহকর্মী বিধান সরকার। বিধান, এ পর্যন্ত কতজন করোনা শনাক্ত হয়েছেন এবং করোনা মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। আপনাকে বলতে পারি বরিশাল জেনারেল হাসপাতালে গেল দিন থেকে আপনার এই যে করোনা টেস্টের কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে যে ল্যাব টেকনিশিয়ান তার সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন যে আপনার গেল দিন তারা যে টেস্ট করছেন সেখানে তারা 3 জনকে রোগীকে তারা শনাক্ত করতে পেরেছে। অপরদিকে আমরা এখন দাঁড়িয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে যে আরটিপিসিআর একটি ল্যাব আছে যেটি শেরেবাংলা মেডিকেল কলেজে আপনার মাইক্রোবায়োলজি বিভাগে সেটি প্রতিষ্ঠিত। সেই মাইক্রোবায়োলজি বিভাগের যে প্রধান যে করোনার সেই ডাক্তার আকবর, ওনার সাথে আমার কথা হয়েছে এবং উনি বলছেন যে তারা 2023 সালের লাস্ট ডিসেম্বর পর্যন্ত করোনার যে টেস্ট করেছিলেন এবং এরপর আর তারা কিন্তু টেস্ট করেননি এবং যার ফলে এই যে আর্টিফিশিয়াল ল্যাবটি কি অবস্থায় আছে এবং এই ল্যাবটি তারা পুনরায় আবার এটি আবার আপনার দেখতে হবে সক্ষমতা কতটুকু আছে এবং তারপর এবং তিনি বলছেন বড় ধরনের কোনো ঝামেলা ল্যাবটিতে হয়নি এবং এটি আবার পুনরায় একটু পরীক্ষা নিরীক্ষা করলে পরে এবং সেটি আবার ঠিক হয়ে যাবে এই ল্যাবটি এবং যার ফলে তারা বলছেন যে তারা এখন পর্যন্ত এই যে করোনার যে আর্টিফিশিয়াল ল্যাব যেটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আর্টিফিশিয়াল ল্যাব যেটি রয়েছে, আরেকটি রয়েছে ভোলাতে, 2টি আর্টিফিশিয়াল ল্যাব রয়েছে এবং আজকের আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে করোনা বা আইসোলেশন ওয়ার্ড একটি তৈরি করেছেন এবং সেটি গেল দিন থেকে ওয়ার্ডটি তৈরি করছেন। তবে এখন পর্যন্ত বরিশালে কোনো রোগী নেই, বিভাগীয় কোনো রোগী নেই, যেহেতু এটি টারশিয়ারি লেভেলের হাসপাতাল এবং এখানেই হয়তো বিভাগীয় গুরুতর যে করোনায় যে আমরা এর আগেও দেখেছি করোনাকালীন সময়, তখন সব জায়গা থেকেই এই টারশিয়ারি লেভেলের হাসপাতাল, এখানে কিন্তু করোনার রোগীরা এখানে ভর্তি হতেন। তবে এখানে 20টি করে 40টি আপনার বেড রাখা হয়েছে এই করোনার আইসোলেশন ওয়ার্ড এবং সেটি এখন পর্যন্ত খোলেনি এবং সেটি গেল দিন থেকে প্রস্তুতি নিচ্ছে এবং স্টাফ যারা রয়েছে তাদেরকেও আসলে নিয়োগ দেওয়া শুরু হয়েছে বা তাদেরকে যারা এখানে করোনা ওয়ার্ডে কাজ করবেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা যে সর্বশেষ যে খবর জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো রোগী বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তে ভর্তি হয়নি এবং আগেই বলছি যে গেল দিন আমরা জেনারেল হাসপাতাল থেকে জানতে পেরেছি তারা 3 জন করোনা রোগী শনাক্ত করেছেন। তবে আরেকটি বিষয় হলো যে এখানে আর্টিফিশিয়াল ল্যাবের যে প্রধান ডাক্তার আকবর যিনি বলছেন যে তাদের কিন্তু আসলে এখানে টেস্ট করার জন্য রিয়াজেন্টগুলো সেগুলো কিন্তু পুরনো রিয়াজেন্ট রয়েছে এবং যার ফলে তারা বলছেন যে রিয়াজেন্ট থেকে শুরু করে এই পিসিআর ল্যাবটি সক্ষমতা এটি যাচাই করার জন্য এটি একটু নিরীক্ষা করতে হবে এবং তারপর এটি আবার চালু করা সম্ভব হবে এবং তারা টেস্টে যেতে পারবেন। তবে এখন পর্যন্ত বিভাগের কোথায় কোনো করোনা নিয়ে কোনো কথাবার্তা নেই এবং আমরা এই ধরনের কোনো রোগীও বরিশালে এখন পর্যন্ত আসতে শুরু করেনি এবং জেনারেল হাসপাতাল শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্যান্য জায়গাতে আমরা কথা বলেছি। বরিশালে আসলে করোনা নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো আগাম সতর্ক সংকেত বা বার্তাও নেই। তবে আগাম সতর্কতা হিসেবে বরিশাল শেরেবাংলা মেডিকেলে তারা
ধন্যবাদ। আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে, নিশ্চয়ই আপনার মাধ্যমে হাসপাতালগুলোর সবশেষ পরিস্থিতি আবারও জেনে নেব। আমাদের সাথে বরিশাল থেকে করোনা সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার। দেশের বিভিন্ন জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন চলছেই। গত 24 ঘন্টায় 3 জেলার সীমান্ত দিয়ে 51 জনকে বাংলাদেশে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পুশিন হওয়াদের মাঝে ভারতীয় নাগরিকও রয়েছেন। ভারতীয় নাগরিকদের বাছাই করে বাংলাদেশিদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপসা সীমান্ত দিয়ে 23 জন বাংলাদেশিকে পুশিন করে বিএসএফ। এর মধ্যে 4 জন পুরুষ, 12 জন নারী ও 7 জন শিশু। শুক্রবার গভীর রাতে বিএসএফ তাদের পুশিন করলে বিজিবি তাদের আটক করে। শনিবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় 4 জন সহ 11 জন ও তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 1 জন বাংলাদেশি নাগরিক সহ 5 জন, মোট 16 জনকে পুশিন করে বিএসএফ। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুশিন হওয়া 7 বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। মিস্ত্রিপাড়া বিজিবির সদস্যগণ ভারত থেকে পুশিনকৃত 7 জন ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করে। আমরা হস্তান্তরিত ব্যক্তিকে তাদেরকে আমরা সদর ইউনিয়ন পরিষদে আপাতত থাকার ব্যবস্থা করেছি। আমরা জিডিমণি তাদের কাছ থেকে বুঝে নিয়েছি। পরবর্তী কার্যক্রম হচ্ছে তাদের অভিভাবককে খবর দেওয়া হয়েছে, তারা আসলে তাদেরকে আমরা তাদের অভিভাবকের কাছে বুঝাই। মৌলভীবাজারে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে আরও 12 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষীরা। এদের মধ্যে 1 জন পুরুষ, 4 জন নারী ও 7 জন শিশু রয়েছে। তাদের শনিবার দুপুরে বড়লেখা থানায় হস্তান্তর করে বিজিবি। হাসান আহমেদ, 71। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেক রাজনৈতিক দলের মনে জ্বালা ধরিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে গাজীপুরের ভবানীপুরের মুক্তিযোদ্ধা কলেজ মাঠে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নির্বাচনের জন্য ফেব্রুয়ারির প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের চেয়ে উপযুক্ত সময় আর নেই। এদিকে পুশিনের মাধ্যমে ভারত পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় বলে মন্তব্য করেন রিজভী। বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে এই কাজ তারা করতে থাকলে এর দায় তাদেরকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। একটা বিরাট প্রক্রিয়া শুরু হয়ে যায়, হজ মৌসুম শুরু হয়ে যায়, তাহলে এর মধ্যে কি করে সম্ভব? আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন, যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি, আপনারা 71 সালেও জনগণের বিরোধিতা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফার মধ্যেই সকল সংস্কার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশ সংস্কারের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 31 দফা মেনে নিলেই সংস্কার হয়ে যায়। নির্বাচনের জন্য শুধু বিভিন্ন তারিখ দেয়া হচ্ছে। যে দল ক্ষমতায় আসবে সেই দলই সংস্কার করবে বলেও মন্তব্য করেন তিনি। 31 দফা নিয়ে নিলেই তো সংস্কার হয়ে যায়। খামাকে আপনারা এই যে 6 মাস, 8 মাস, 10 মাস, 12 মাস, 12 বছর, 5 বছর, অমুক তারিখ তমুক তারিখ, এত দরকার লাগে না তো। নির্বাচন আমাদের দল যখন চেয়েছে আপনারা দেন, যে দল ক্ষমতা যাবে সে দল সংস্কার করবে। নোয়াখালীর কালাদরাফ ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণে 5 জন আহত হয়েছে। শনিবার সদর উপজেলার 9 নম্বর কালাদরাফ ইউনিয়ন মান্দারতলিতে এই ঘটনা ঘটে। কালাদরাফ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহির পাটোয়ারি জানান, দলের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কয়েকজন যুবক মান্দারতলি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। আশেপাশে কয়েকটি ব্যবসার প্রতিষ্ঠানেও তারা হামলা করে। তাদের বাধা দিতে গেলে বিএনপি কর্মী আব্দুল শহীদ, মারুফ, রাব্বি, শরীফ সহ অন্তত 5 জন আহত হয়। আহতদের নোয়াখালী 250 শয্যা সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা অবৈধ পথে আনা ভারতীয় পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যান সহ দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আজপাড়া উপজেলার সুনই ইউনিয়নের মনসুরপুরে ভারতীয় পণ্যবাহী পিকআপ ভ্যান সহ ভ্যানে থাকা দুজনকে ধরে স্থানীয় পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। পিকআপ ভ্যানে আমুল কুল লাচ্ছি সহ ভারতীয় 215 কেস পানীয় ছিল, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা। দেড় যুগেও সংস্কার হয়নি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। অনুপযোগী হয়ে পড়া এই ভবনে ধসে পড়ার ঝুঁকি ও আতঙ্ক নিয়েই চলছে ক্লাস। শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে না। কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। রাজেশ গৌড়ের তথ্য ছবিতে প্রতিবেদন। খসে পড়ছে পলেস্তরা, বেরিয়ে পড়েছে ক্লাসরুমের কঙ্কাল। যে কোনো সময় ঘটতে পারে ধসে পড়ার মতো দুর্ঘটনা। এই ঝুঁকি আর আতঙ্ক সঙ্গী করে প্রাথমিকের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস করেন শিক্ষকেরা। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ জাগিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কারহীন গত 1.5 যুগ ধরে। ভাঙাচোরা বেঞ্চে বসেই ক্লাস করে সবাই। বৃষ্টি পড়লে শ্বাস থেকে ভাঙা পড়ে বেঞ্চে বসতে পারি না, বেঞ্চ ভাঙা, চেয়ার ভাঙাতে সবসময় আতঙ্কে থাকি যে এখানে কখন বসে পড়ে, ওই আতঙ্কে সবসময় কাজ করে। অনেক অভিভাবকও তাদের সন্তানদের এমন ঝুঁকির মধ্যে বিদ্যালয়ে পাঠাচ্ছেন না। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের ক্লাস নিচ্ছে শিক্ষকরা, ছাত্রছাত্রীরা আসতে ভয় পায়। স্কুলে ছোট্ট ছোট্ট হুমালিকা পরে ইট ফুটকি পরে খোলাফানে ভয় আয় না। বাঙ্গা টেবিল চিরা সবই ভাঙ্গা চোরা। নতুন নতুন স্কুলে যাওয়ার কি সুন্দর, এটা কিন্তু পরিবর্তন হয় না। পাঠদানের ভালো পরিবেশ না থাকায় শিক্ষার্থী উপস্থিতি দিন দিন কমছে বলে জানান বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অনেক অভিভাবকে এইখানে ভর্তি করতে চাচ্ছে না আর কি, হয়তো মাদ্রাসা দিচ্ছে, নয়তো নব্য যে এগুলা হয়েছে ভবনগুলো হয়েছে যে বিদ্যালয়গুলোতে, ওইগুলাতে অভিভাবকরা ঝুঁকছে আর কি। বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। নতুন ভবন তৈরি করার জন্য আমাদের উপজেলা থেকে একটি প্রস্তাব গিয়েছে ইতিমধ্যে, এবং এটা অগ্রাধিকার তালিকায় আছে। আমরা আশা করছি খুব অচিরেই একটি নতুন ভবন তৈরি হবে এখানে। 1968 সালে নির্মিত বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 150 থেকে কমে এখন 59 জনে এসে ঠেকেছে। হাসান আহমেদ, 71। বগুড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত 5 বছর বয়সী শিশু সন্তান সাফায়েতকে নিয়ে মানবেতর জীবনযাপন করছে একটি পরিবার। মামুনুর রশিদ ও শারমিন দম্পতি তাদের একমাত্র সন্তানের চিকিৎসা করাতে গিয়ে চাকরি হারিয়েছেন। বিক্রি করতে হয়েছে সব সম্পদ। সন্তানের চিকিৎসায় এখন সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পরিবারটি। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। ঈদে সব বাচ্চারা যখন আনন্দ আর খেলাধুলায় ব্যস্ত সময় পার করছে, তখন মায়ের কোলে বসে মরণব্যাধি ব্লাড ক্যান্সারে অসহায় দিন কাটাচ্ছে 5 বছর বয়সী শিশু সাফায়েত। বগুড়ার শাহজাহানপুর উপজেলার ড্রমনপুকুর এলাকার বাসিন্দা মামুনুর রশিদ ও শারমিন দম্পতির একমাত্র ছেলে সাফায়েত। 1.5 বছর আগে এই মরণব্যাধি ধরা পড়ে তার। এরপর থেকে ফুটফুটে এই শিশুটির চিকিৎসার খরচ চালাতে পরিবারটিকে বিক্রি করতে হয়েছে গহনা, মোটরসাইকেল, গরুসহ যাবতীয় সম্পদ। টাকার অভাবে এখন শিশু সাফায়েতের চিকিৎসা থমকে আছে বলে জানান পরিবার ও স্থানীয়রা। ছেলের বাপ মানে মামুনুর রশিদ আমার ছাত্র হয়, তো সেই হিসেবে খুবই মায়াও লাগে, দুঃখও লাগে যে একা পারলে তো একাই সাহায্য করার কথা, কিন্তু অত সামর্থ্য আমাদের নাই। অনেক টাকা পয়সা খরচ করছে, মায়ের গহনা টহনা সব বেঁচে বাচ্চার জন্য দিয়ে দিয়েছে। এখন আর কোনো পথ নেই, আর আবার চাকরিও নেই, বেকার। আমার যতটুকু সামর্থ্য আমি সেতটুকু দিয়েছি, আমি আর পারতেছি না। আমি দয়া করে আকুল আবেদন সরকারের কাছে, বড় বড় বিত্তশালীর কাছে আমার আবেদন, সবাই যেন আমার নাতির জন্য সাহায্য করে। এদিকে সন্তানের অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছে সাফায়েতের বাবা ও মা। অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে হাসপাতাল ও ডাক্তারের কাছে ছুটতে গিয়ে চাকরি চলে গেছে শিশুটির বাবার। একটা মায়ের কাছে একটা বাচ্চা মৃত অবস্থার মতো দাঁড়িয়ে আছে। এই বাচ্চা নিয়ে একটা মায়ের যে চলা যে কত কষ্ট। আপনাদের অনেকে টাকা পয়সা আছে, আমার মতন একটা অসহায় বাচ্চাকে বাবাকে সাহায্য করেন, যাতে আপনাদের
আপনাদের সাহায্যের মাধ্যমে আমি আমার আল্লাহর রহমতে বাচ্চাটাকে ফেরত পাই। সবার সহযোগিতায় ছোট্ট সাফায়েত সুস্থ হয়ে অন্য শিশুদের মতো হাসি আনন্দে বেড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা স্বজনদের। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া। পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা। শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনাল খেলায় পিরোজপুর সদর উপজেলা দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিরোজপুর পৌরসভা দল। খেলার প্রথম অর্ধে পিরোজপুর পৌরসভা ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে পৌরসভা। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করেন খেলার প্রধান অতিথি পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। পুরস্কার বিতরণ শেষে বনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মির্জা পিরোজপুর জেলা শাখা এই টুর্নামেন্টের আয়োজন করে। চলছে দেশ চোখ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে থাকুন।